প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইটে। ইয়াং নাইটে আপনাদের সঙ্গে রয়েছে আমি আসিফ এন্তাজ রবি, এবং বরাবরের মতো আজকেও আমরা অসাধারণ তরুণদের সঙ্গে অসাধারণ বিষয় নিয়ে কথা বলবো। এবং আমাদের মধ্যে একজন বাংলাদেশি তরুণ এবং একজন ভিনদেশি তরুণ উপস্থিত রয়েছেন। কেন ভিনদেশি তরুণ আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, তিনি কেন ঢাকায়, তার কি উদ্দেশ্য, তার সাথে বাংলাদেশি তরুণের কি সম্পর্ক, বাংলাদেশি তরুণরা এবং ভিনদেশি তরুণরা কি করতে যাচ্ছেন, এরকম একটা খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেই। মাহমুদ হাসান, কোঅর্ডিনেটর আমেনা বাকি এক্সচেঞ্জ, এবং জোনাস Yes. স্ট্যাম্প, এম আই রাইট? Yeah. জোনাস স্ট্যাম্প, কো ফাউন্ডার আমেনা বাকি এক্সচেঞ্জ। তো প্রিয় দর্শক, কথা আর না বাড়িয়ে চলুন সরাসরি আমরা চলে যাই। আমেনা বাকি এক্সচেঞ্জটা কি, এটা প্রথমে মাহমুদের কাছ থেকে শুনি। মাহমুদ, আমেনা বাকি এক্সচেঞ্জটা কি? ধন্যবাদ রুহি ভাইয়া। আমরা বাকি এক্সচেঞ্জ একটা স্টুডেন্টদের এক্সচেঞ্জ প্রোগ্রাম। ওই এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্বন্ধে বলার আগে আমি একটু এর এক্সচেঞ্জ প্রোগ্রাম এস্টাবলিশড হওয়ার পিছনের যে গল্পটা সেই গল্পটা বলি। 2011 সালে আমি অ্যাকশন এইডের একটা বৃত্তি নিয়ে নেপালে যাই একটা গ্লোবাল চেঞ্জ ক্যাম্পেইন ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে। আমি তখন অ্যাকশন এইডের একটা ইউথ নেটওয়ার্ক অ্যাক্টিভিস্টে ভলেন্টিয়ার করি। সেই ট্রেনিংয়ে জন ক্রিশ্চিয়ান আসে ডেনমার্ক থেকে। জনের সাথে আমার সেখানেই পরিচয় থেকে বন্ধুত্ব, এবং সেখানেই আমরা সিদ্ধান্ত নেই যে কখনো যদি সুযোগ পাই একসাথে কাজ করার, তাহলে বাংলাদেশে কোনো গ্রামের প্রত্যন্ত এলাকায় গিয়ে শিক্ষার উন্নয়নের জন্য কাজ করব। তো সেখান থেকেই আমি গত বছর ঠিক এই সময়ে ডেনমার্কে যাই। ডেনমার্কে জনের সাথে পরিচয় হয়, এবং সেখানে জনের দুইজন বন্ধু, আমার সাথে একজন উপস্থিত আছে জোনাস স্টাম্পে এবং রেনে পিটারসন, এর সাথে আমার সাক্ষাৎ হয়। এবং সেখানে আমরা একটা রেস্টুরেন্টে বসে সিদ্ধান্ত নেই যে আমরা বাংলাদেশের কোনো একটা স্কুলে কাজ করব। তারপর আমি ডেনমার্ক থেকে ফিরে এসে দিনাজপুরে, আমার জন্মস্থানও দিনাজপুর, আচ্ছা, দিনাজপুরে আমি একটা স্কুলের সন্ধান পাই, আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আমেনা বাকি মানে স্কুলটার নাম হচ্ছে আমেনা বাকি? আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল। আচ্ছা। সেই স্কুলের প্রতিষ্ঠাতা ডক্টর আমজাদ হোসেন। ডক্টর আমজাদ হোসেনের সাথে আমি সাক্ষাৎ করি। এই স্কুল এখান থেকে প্রায় 450 কিলোমিটার দূরে, কিন্তু মজার বিষয়টা হচ্ছে এত সব সুযোগ সুবিধা এবং মনোরম পরিবেশ, এবং সেখানকার স্টুডেন্টরাও অনেক বেশি আধুনিক এবং তাদের ফলাফলও তুলনামূলকভাবে ভালো। আমি তারপর চেয়ারম্যানের সাথে কথা বলা শুরু করি। উনি খুবই একজন চমৎকার মানুষ। উনি আমার আইডিয়াটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং উনি সাদরে আমাদেরকে আমন্ত্রণ জানায় তাদের স্কুলে। এরপর জন এবং রেনের সাথে আমার নিয়মিত যোগাযোগ ইমেইলে, এবং ফরচুনেটলি তারা অক্টোবরের 2 তারিখে বাংলাদেশে আসে। তিনজনই আসেন? তিনজনেই তারা অক্টোবরের 2 তারিখে বাংলাদেশে আসে, এবং আমরা ওই স্কুলে গিয়ে কাজ শুরু করি। তো ওই স্কুলের নাম অনুসারে আমরা পরবর্তীতে একটা প্ল্যাটফর্ম দাঁড় করি। সেই প্ল্যাটফর্মটার নাম আমরা দিয়েছি আমেনা বাকি এক্সচেঞ্জ। এই আমেনা বাকি এক্সচেঞ্জ, এই প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা খুবই সিম্পল। আমরা জানি যে আমাদের বেসিক উদ্দেশ্য হচ্ছে আমাদের ভলেন্টিয়ার আমরা নিয়ে আসব বাইরে থেকে, মানে দেশের বাইরে থেকে ভলান্টিয়ার ভলেন্টিয়ার আসবে। বাংলাদেশে এসে কাজ করবে। এক্স্যাক্টলি। এবং তারা আমাদের গ্রামের স্কুলে যাবে এবং সেখানে অল্টারনেটিভ ইংলিশ টিচিং দিবে। এবং বেসিক্যালি আমাদের মেইন ফোকাসটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মেথড এবং আমাদের টিচার স্টুডেন্ট রিলেশনশিপ। আমরা জানি যে আমাদের টিচার স্টুডেন্ট রিলেশনশিপ খুব একটা মধুর না। মানে খুব কম লোক আছে যে ক্লাসে মাইর খায়নি বা ক্লাসে শিক্ষকের বকা খায়নি। আমিও তাদের মধ্যে একজন। সো টিচার স্টুডেন্ট রিলেশনশিপটা যাতে মধুর করা যায়, কীভাবে ব্রিজ বিল্ডিং করা যায়, সেটাও আমাদের এই প্রোগ্রামে একটা ফোকাস। আচ্ছা। আর যেহেতু আমরা এই প্রোগ্রামটি স্কুলে করছি, সেহেতু স্কুলের টিচারদেরও সরাসরি দেখছে যে আমরা কীভাবে ইন্টারঅ্যাক্টিভ মেথড ইউজ করে টিচিং দেওয়া হয়। সো এটা একটা ডিরেক্ট ইম্প্যাক্টও আছে। টিচাররাও দেখছে, স্টুডেন্টরাও এনজয় করছে, এবং এর ফলে আমরা এনজয় করার কথা। শিক্ষার্থীরা যখন দেখবে যে একজন সাদা চামড়ার বা একজন ভিনদেশি মানুষ তাদেরকে ইংরেজি শেখাচ্ছেন, এটা অবশ্যই। এবং আমার ধারণা যে উনি যে এখানে ইংরেজি শেখাচ্ছেন, এর জন্য শিক্ষার্থীদের কাছ থেকে কি এক্সট্রা কোনো চার্জ করা হচ্ছে? নো, এটার দ্য এটার সবচেয়ে বৈশিষ্ট্যটাই হচ্ছে ইটস এ ভলেন্টিয়ার প্রোগ্রাম। ওকে। এখানে ওরা যে এসেছে, ওরা ওদের নিজস্ব অর্থায়নে এসেছে। তারপর আমরা এই স্কুলে যোগাযোগ করেছি। হ্যাঁ, এই স্কুলে হচ্ছে স্কুলের যে চেয়ারম্যান ডক্টর আমজাদ হোসেন, উনি আমাদেরকে সৌজন্যতার খাতিরে আমাদেরকে ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, ওকে। এবং ওখানে স্টুডেন্টরা যে মিল খায়, যে খাওয়া খায়, সেই খাওয়ার ব্যবস্থাটা করে দিয়েছেন আচ্ছা। উনি ওনাদের ইয়েতে। যদি ওনারা না করতো সেটা হয়তো আমরা নিজেরাই করতাম।
সো এটা একটা কমপ্লিটলি ভলেন্টিয়ার তো প্রোগ্রাম। জোনাস কত দিন ধরে বাংলাদেশে আছে? জোনাস প্রায় 4 মাস হলো 4 মাস। বাংলাদেশ থেকে আসছে। So you've been here for 4 months. Almost 4 months now, yeah. Okay, how do you find Bangladesh? I like it very much. When I first got here, I planned on staying for 1 month and a half, but I pretty quickly changed my mind because we had some really beautiful experiences around here, and we quickly got new friends. And the whole area around the school where we have spent the most time is like it's a very beautiful area. People are very friendly, and we have interacted with a lot of different people. And I think the Bangladeshi culture did something to me also. So yeah, I have enjoyed my time here a lot. And unfortunately now John and Renee, they are back in Denmark, but I'm spending my last days here, and I'm really enjoying it. So you're going back to Denmark day after tomorrow, Yes, Yeah. 7 o'clock in the morning. 7 o'clock in the morning. Yeah. হ্যাভ এ ভেরি নাইস ট্রিপ। আমি আবার মাহমুদ হাসানের কাছে ব্যাক করি। এই প্রোগ্রামটা, এক্সচেঞ্জ প্রোগ্রামটা করার পর আপনারা কি উপকার পাচ্ছেন? মানে আদৌ কি কোনো উপকার পাচ্ছেন কি না, পেলে সেটা কেন পাচ্ছেন, কি ধরনের উপকার পাচ্ছেন? আমরা খুব ডিরেক্ট একটা ইম্প্যাক্ট দেখতে পাচ্ছি, এবং বেসিক্যালি এটার তো আমরা খুব পারফেক্টলি মেজারমেন্ট করতে পারবো না, বাট আমরা এটা নিয়ে যখন ইভ্যালুয়েশন করি, টিচাররা যখন ছিলেন ওই স্কুলের, সেই স্কুলের টিচাররা বলেছেন যে স্টুডেন্টরা খুব আগ্রহ সহকারে, তাদের যে কিউরিসিটি লেভেল, সেই কিউরিসিটি লেভেল অনেক হাই হয়েছে। তারা খুব ইভেন টিচারও আসলে জানতো না তাদের স্টুডেন্টরা এতটুকু ভালো। আমি আসলে প্রথমের দিকে যখন প্রোগ্রামটা করতে চাই, একটা আমার খুব ভয় ছিল, যেহেতু আমরা ইংলিশে প্রোগ্রামটা রান করব, তারা যেহেতু আসতেছে বাংলাদেশের ভাষা জানে না, সো এটা একটা হয়তো সমস্যা হতে পারে। কিন্তু আমরা সারপ্রাইজিংলি দেখলাম যে স্টুডেন্টরা সুপারলি রেসপন্স করছে। তো স্টুডেন্টরা যে আসলে ব্রিলিয়ান্ট, আমাদের জায়গাটা ছিল তাদেরকে স্পেস দেওয়া এবং তাদের ক্রিয়েটিভিটি লেভেল গ্রো করা। সো আমরা এটা ছাড়াও একটা টুলস ইউজ করেছিলাম, এটা লেগো ইউজ, ডেনমার্কে সাধারণত লেগো ইউজ করে কিছু ইনোভেটিভ জিনিস তৈরি করা হয়। সো আমরা যখন তাদেরকে লেগোগুলো দিয়েছি, তারা দেখেছে অনেক সৃষ্টিশীল জিনিস তৈরি করেছে, এবং তাদের আমি বলবো যে তাদের ইন্সপিরেশনের জায়গাটায় এবং তাদেরকে মোটিভেট করার জায়গাটায় এই প্রোগ্রাম অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রেখেছে। Why have you involved yourself with this kind of project? What is the big idea behind this? I think to begin with, I was curious about Bangladesh. To me, it's a totally different culture that I'm not used to. I don't know Definitely. very much about it, so I was also curious. But I have been working with education for, I think, maybe 2.5 years, 3 years in Denmark now. And I was very curious to see how the school system was in Bangladesh, and just see how the two things are different, and where we can learn something from each other. And I have a really great sense about children in schools, because there's something special about children when they are in school and when they are learning, because they have a quality that most of us have forgotten, and it's they don't care about if they fail or not. When people, especially students and kids, when they are playing around, when they are playing, they don't care if they fail or not. They're just trying to find another solution. They're trying to do something else maybe. Yeah. And in the school, and this is an issue in Denmark, and I think to some extent it's also a small issue here. It's that with tests and exam and everything, they learn that, oh, I can be wrong, I can fail. And my big passion about education is how can we get this spirit of experimentation, of being creative, being involved and being participatory. How can we get this back into our education system? And this is one of my great passions, to see, oh, how does this work out in Bangladesh? And the things I have learned, can I share this with the people here? And I have learned many things from these experiences. So this was the reason I got involved with it. And I think this is also the reason why I stayed for 4 months and not just for the 1 month that I planned to begin with. I have learned a lot of things, and Like I have learned that these things are the same, I think, in every culture. what's your finding about the Bangladeshi educational system? I think when it comes Major to findings, what are they? when it comes to exams and when it comes to tests and learning,
The kids are super brilliant, and the teachers, they do a really good job about making them understand things. They have a great discipline, and a lot of good things are going on. But what I've noticed is that what we can do better is also to involve the students some more. And this is what we have been doing here. We have been trying to introduce some interactive methods, as Hassan talked about. We would like to see the students become more self-directed. And by this I mean that sometimes it's a really good idea to give the student the responsibility of the learning. So when you give them an assignment, instead of just telling them on the blackboard, so this is the answer for this and this and this and this, then something really extraordinary happens if you let the kids discover for themselves. Yep. Because they say, oh, I need to find the solution for this. How can I find the solution for this? And so the students, they become really happy, and they can work together. And there's something really fulfilling about finding out the answers for yourself. And it's not just about reading the answers in a book, it's also about finding out the answers for yourself. And to this extent, I think I have learned a lot, and I think also the school has learned a lot from this interaction as well. And it is in this context that I think that both the Danish student teachers can learn a lot from the Bangladeshi culture, and I think the schools in Bangladesh can learn a lot about what kind of methods we use in Denmark, for example, for involving the students and everything. And to this extent, I think the kids can really show how brilliant they are, because the kids at the school in Aminebaki, they're super brilliant, very talented kids, and to my big surprise, they were not afraid of being involved in any of the projects we did. We had a lot of different projects. We took the classes outside in the field where we teach different lessons, and we had this small discussions club where people could discuss with each other different subjects. We had small games we played in the classroom. But how do you communicate with these kids? Because their language and your language is very different. Yes. We had to choose which classes we would like to teach. And we were teaching English, and our classes were 6, 7, and 9. And unfortunately, this was the only classes we could have, because we need to be able to understand each other. And the kids, they have a really good sense about grammar, and they have a really good sense about how the English language is working. Like in this case, the teachers are doing a really good job. But where we can improve this a bit is about practicing English, about speaking English. And I think this was what we tried to do a lot. We tried to make the kids talk English with each other, so they can practice their English, they can learn how to pronounce the words correctly. Because just by reading words, you don't know how to speak the words correctly. And sometimes if you get excited about saying something, you can also forget the grammar. So, and this happens a lot. Like, this is a totally natural thing. And this can only improve by speaking English with each other. So we also had storytelling lessons where we used all the class for doing a collaborative story. Like, they were all playing a big part in the story. And this was very nice. We made this into a video with some of the teachers, and we showed it to all of the school. So this is a good way of also telling the kids that what you're doing is super fine. We don't care about the small mistakes. We don't care about that. What we would like to see is all of you being involved, being confident about what you're doing. And in this case, what you get out of this is you get a student that is not afraid of trying something new. Because when these kids go to maybe college or university, they're going to continue their learning, and they are eventually going to have a job. And when they're going to have a job, they're going to meet something new that they haven't tried before. And in this case, it's nice to have, like maybe if you are doing a commerce class, maybe it's a good idea that instead of just reading about how you actually manage a business, then we can do a small project about managing a really small business, and they can get hands-on experience. They can play customer, they can play the shopkeeper, they can try to hire people, they can try to see how paying salary, how this works. So we can do a lot of small projects where it's actually the kids taking care of each other and being in this project together.
And জাস্ট এ মোমেন্ট Yeah. মাহমুদ হাসান Yeah. ও তো টিচিং ম্যাথোলজি সম্পর্কে বললো, Yeah. সে ইংরেজিতে বললো। আপনি যদি একটু মানে আমাদের মতো করে এই টিচিং ম্যাথোলজিটা যেমন বিশেষ করে যে সব প্রজেক্টের কথা বললো, ছোট ছোট হোমওয়ার্কের Yeah. কি বললো, ওই কি বলে যে ছোট ছোট বাচ্চাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো, Assignment. বাচ্চাদের বুঝতে Yeah. না দেওয়া যেটা অ্যাসাইনমেন্ট, এই ব্যাপারে যদি একটু ধারণা দিতেন যে কি ধরনের পরিবর্তন নিয়ে আসছে। আহ, আমরা আমরা যে টিচিং ম্যাথোলজিটা ইউজ করেছি, আমরা শুরুতে বলেছি যে আমরা যেটা করছি এটা ফর্মাল না, ইটস অল্টারনেটিভ নন ফর্মাল। সো লাইক এক্সাম্পল, আমাদের একটা স্টোরি টেলিংয়ের একটা ক্লাস ছিল। সো আমরা যেটা করেছি যে আমরা কয়েকটা ওয়ার্ড আর কি লিখেছি, কয়েকটা ওয়ার্ড কাগজে লিখেছি, এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী একটা করে চিট উঠাতো, এবং তার সেখানে যে ওয়ার্ড লেখা থাকতো সেটা নিয়ে তার মতো করে স্টোরি টেল করতো। এখানে একটা টিম তাদের পুরো ওয়ার্ডগুলো মিলে নিজেরাই একটা স্টোরি করতো। কিন্তু আমরা নর্মালি যেটা করি, ওকে এটা হচ্ছে স্টোরি, তোমরা এটা মুখস্থ করো, আচ্ছা। তারপর হচ্ছে তোমরা এটা লিখো। Exactly. সো আমার মনে হয় এই জায়গাটায় যে স্টুডেন্টদেরকে নিজেদের ভাবতে শেখা, এবং স্টুডেন্ট যে আসলে নিজেরাই একটা স্টোরি মেক করতে পারে, সেই জায়গাটা আমার মনে হয় আমাদের এই ক্লাস নেওয়ার ফলে একটা উপলব্ধি এসেছে, এবং টিচারও আসলে দেখেছে যে এটা কিভাবে এই পরিবর্তনটা নিয়ে আসা যায়। সো আমি ওই দিক থেকে বলবো যে আমাদের স্টোরি টেলিংয়ের ক্লাসটাও একটা সাকসেসফুল ক্লাস ছিল। আমরা ভোকাবুলারি ইনক্রিজের জন্য একটা ক্লাস নিয়েছিলাম। আমরা একটা খোলা মাঠে একটা ব্ল্যাকবোর্ড তৈরি করেছিলাম। সেই ব্ল্যাকবোর্ডে আমরা লিখেছি, লাইক হয়তো আমি একটা মনে মনে ওয়ার্ড কাউন্ট করছি, কোনো একজন স্টুডেন্ট আমাকে থামিয়ে দিল, তারপর হচ্ছে আমি যে ওয়ার্ডটাতে থেমে গিয়েছি, এক্সাম্পল বি। সো ওকে, এখন আমরা স্টুডেন্টকে টিমে ভাগ করে দিতাম, সেই টিম থেকে তারা বলতো যে বি থেকে এক্সাম্পল বি দিয়ে কোন দেশের নাম শুরু হয়। সো তারা নিজেরাই এটার অ্যান্সার বের করে ফেলছে, বি দিয়ে কোনো ফ্রুটস আছে কিনা, এই ফ্রুটসের নাম তোমরা বলো, তারা নিজেরাই বের করে ফেলছে। কিন্তু আমরা কি করি যে আমরা হচ্ছে তাদের হাতে ভোকাবুলারি বই ধরে দেই, ওকে তুমি এটা পড়তে থাকো। আমাদের চিন্তাটা ছিল যে তাদের হিডেন যে জিনিয়াসগুলো আছে, তাদের যে ক্রিয়েটিভ মাইন্ড, সেই ক্রিয়েটিভিটি লেভেলটা আপ করা। সো ওই দিক থেকে আমরা বলবো স্টুডেন্টরা যেভাবে রেসপন্স করেছে, সেই দিক থেকে এটার গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট আসে। So you're telling this an exchange program. yeah. How you will define the word exchange? Because you're coming from Denmark, you're teaching these kids, Yeah. and how are you planning to implement your experience that you have gathered from Bangladesh? First of all, I think that the two friends of mine and me, we have to sit together, and we need to talk together about what we have learned, all of us. And we will also involve Hassan in this process, and we will share our experiences together. And what we would like to see is we would like to make this program so that volunteers from Denmark, and especially student teachers from Denmark, can come here, and we can form a project so we can try to focus on where we can get the biggest impact. Like, where can we use our talents the most in this program, so the teachers can learn a lot from the school, but also the school can use the resources from the Danish teachers. Exactly. And I think I have also seen where we can learn a lot from Denmark, like how can we involve some of these cultural exchanges also, like there's a great focus on cultural studies at the school, much more than there is in Denmark. So singing, dancing, and acting, all these things are much more in the curriculum than it is in Denmark. And I think this is a really nice thing that I would Okay. like to see some more of in Denmark also, because singing and dancing, all this, being creative, playing music, is a big part of life also. We enjoy music all the time. We enjoy music together. We use music for different things, like we use it for imagining pictures, we use it for relaxation, or maybe we use it for a party also. And it's important to understand music. It's important to being also able to create music yourself, I think. And here I see a lot of potential from the school, that there's a lot of culture going on. And I would like to take some of this culture back to Denmark. And I would like to take some of the more interactive methods from Denmark back to the school. And I think I have some good ideas about what kind of subjects we could work on and where we could really use each other. I think so. Exactly. And we are working on this right now, and hopefully we are working on getting the first batch of Danish volunteers to come to the school
at the end of the summer if everything goes well. আমিনাবাগ স্কুলের সেসব শিক্ষার্থীদের কি অবস্থা? তারা একটা ভিন্ন ম্যাথোলজিতে পড়াশোনা করার পর মাহমুদ হাসান, শুধু আপনার প্রজেক্ট বলেন না, আপনি যদি খুব নির্মোহভাবে দেখেন যে তাদের কি কোনো স্কিল ডেভেলপ করেছে বা তারা কি আগের তুলনায় অনেক বেটার? ভাইয়া আমি এটা আমার প্রজেক্ট না, এটা হচ্ছে আমিও একজন স্টুডেন্ট, আমি ইউনিভার্সিটিতে পড়ছি, সো ওরাও ইউনিভার্সিটিতে পড়ছে। আমাদের আসলে চিন্তাটা, আমরা যেহেতু এখানে সময় ইনভেস্ট করছি, আমি এই কাজ করছি, এখানে আমাদের আর্থিক কোনো সুবিধা নাই, আমরা এই কাজটা করছি আমাদের স্টুডেন্ট হিসেবে সোসাইটির প্রতি একটা রেসপন্সিবিলিটি থাকে, সেই রেসপন্সিবিলিটির জায়গায় আমিও একজন হচ্ছে ওল্ড কারিকুলামের ভুক্তভোগী। তো আমাদের চিন্তাটা হচ্ছে যে আমরা যদি একটা ইন্টারঅ্যাক্টিভ মেথড ইউজ করতে পারি, এখনো পর্যন্ত এটা এক্সপেরিমেন্টাল প্রসেস, এটা অবশ্যই এরপরে আমরা আপনাদের ফিডব্যাকস নেব, অনেক গুণীজন আছে তাদের ফিডব্যাকস নেব যে আমরা আসলে কোন জায়গাটা ফোকাস করতে পারি। বাট আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টরা, আমি একটা জিনিস কিছুক্ষণ আগেই মেনশন করেছি যে ইভেন ওই স্কুলের টিচারও জানতো না যে তাদের স্টুডেন্টরা এত ভালো, তাদের ভিতরে এত কিছু আছে। এবং কিছু কিছু বিষয়ে আমিও অবাক হয়েছি যে আমরা একটা ওয়ার্কশপ করেছিলাম একটা মোবাইল স্কুল প্রজেক্টের, সেখানে আমরা অনলাইনে গেমস খেলা, মজার বিষয় হলো জোনাস যখন ওয়ার্কশপটা রেডি করতেছিল, আমিও এটার সাথে ইন্ট্রোডিউস ছিলাম না। তো আমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে করতে গেলাম, আমি গেমসটা বুঝিই নাই, কিন্তু এর আগে তারা এক রাউন্ড গেমস খেলে ফেলছে গোটা স্কুলে। আমি নিজেই ভিতরে লজ্জিত হয়েছি, হ্যাঁ এ তো আমার থেকে অনেক বেশি ব্রিলিয়েন্ট তারা। সো তাদের আমি অবশ্যই মনে করি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এক্সপ্রেশন, তারা যেভাবে আমাদেরকে ওভারওয়েলম করেছে, আমাদের টিচিং ম্যাথোলজিটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং আমরা দেখেছি স্টুডেন্টস আর ভেরি ইজি গোয়িং, তারা আমাদের সাথে খুব ইজিলি কমিউনিকেট করেছে এবং দে আর ভেরি কিউরিয়াস টু লার্ন। সো আমার মনে হয় যে এই কিউরিসিটিটাই তাদের হইতেছে পরবর্তীতে আরও অনেক বেশি আর এগিয়ে নিয়ে যাবে। এবং স্টুডেন্টরা আমাদের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, তারা অনেক এনজয় করেছে। এবং ওই যে রবীন্দ্রনাথের যেটা কথা যে আনন্দহীন শিক্ষা আসলে কোনো শিক্ষা নয়, আনন্দহীন শিক্ষা কোনো শিক্ষা নয়, এবং ব্রেকহীন কোনো প্রোগ্রাম নয়। মাহমুদ হাসান এবং জোনাস দুজনের কাছে ফেরত আসবো, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শুনবো, আপনার বাংলাদেশের অভিজ্ঞতা নিয়ে আরও গল্প শুনবো, এবং কি করতে যাচ্ছেন সেটি নিয়ে শুনবো। ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবার ফিরে আসছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের ইয়াং নাইটে। আপনাদের সঙ্গে রয়েছে আসিফ এন্তাজ রবি, এবং আমাদের সঙ্গে রয়েছেন দুইজন অতিথি, মাহমুদ হাসান এবং জোনাস স্টাম্প, যারা চমৎকার একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন, একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম নিয়ে কাজ করছেন। জোনাস স্টাম্প একজন ডেনমার্কের তরুণ, তিনি বাংলাদেশে 4 মাস থেকে দিনাজপুরের প্রত্যন্ত অঞ্চলের একটা স্কুলে বাচ্চাদেরকে ইংরেজি, অঙ্ক এসব শেখানোর গল্পটা আমরা শুনছি। তো আমি মাহমুদের কাছে ফেরত আসি যে মাহমুদ, আপনাদের এই প্রকল্প তো 4 মাস চললো, জি ভাই, তো এটা কি এখানেই শেষ হয়ে যাবে নাকি এটা চলবে আরো কিছুদিন? এটা আসলে প্রকল্প না, একটা প্রকল্প, আমি হয়তো দর্শকদের বোঝার সুবিধার জন্য বলছি। আমাদের এই প্রোগ্রাম চলতে থাকবে, যেটা জোনাস কিছুক্ষণ আগে মেনশন করেছে, যে আমরা আশা করছি নেক্সট সামারে আমাদের আরেকটা ব্যাচ আসবে ডেনমার্ক থেকে ভলান্টিয়ার, যদি সবকিছু ভালোভাবে যায় তাহলে আমরা সেই ভলান্টিয়ারদের ওই স্কুলে পাঠাবো। এবং এরা যে ডেনমার্ক থেকে আসছে, এদের খরচটা কি এরা নিজেরাই বিয়ে করছে? স্টুডেন্টরা তারাই বিয়ে করছে। আচ্ছা, কারণ এটা মানে ওরা নিজেরাই বিয়ে করছে। আচ্ছা, মাহমুদ হাসান এন্ড জোনাস, আমরা একটু ডকুমেন্টারিটা দেখে নেই আপনাদের স্কুলের ওপর যে ভিডিও ক্লিপটি বানিয়েছেন, তাহলে আমাদের দর্শকদের বুঝতে সুবিধা হবে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট করে যে স্কুলের গল্প আমরা শুনছি, সেই স্কুলের কিছু দৃশ্য দেখে আসি।
get a lot from this. Loose tongue and arrogance, it's not appropriate. Don't think that this is it. Okay, Jonas, tell us about the video. We have seen that the kids are using mobile phones. Yeah. Why? Like this was a workshop where we used mobile phones as part of the education, and it was very nice. As you could see, all the kids were running around. They had a really good time, and they were working together in groups. And what the point of this was that to introduce some of the new technologies and what the smartphone is capable of. So instead of just me telling the students like, if you push this button, this happens. If you push this button, this happens. Then I actually give them the phone, and I say, now you have to learn how to use this, and I can help you. If it's not working, I can help you. And so in this particular case, we used a platform from Denmark where you can build your own learning games. And in this short clip, I showed them how to use the mobile phone for learning math, for example. So they were playing a small math game where they had to work together to solve different math questions. And all of this was being facilitated through the mobile phone and with the use of GPS for location-based learnings and different things. And this is a technical platform, so we cannot discuss it in depth. But what it actually does is it creates an environment for the students to be their own teachers also. So they work together in small groups where they have to work together on creating small games. The teacher tells them, now we have to learn about maybe Bangla history, or we have to learn about English, and we need to do it with this subject. So how would you, as a student, how would you tell about this subject to all of your other student friends? And so here they need to learn how to gain knowledge. They need to be critical about what knowledge they are getting, and they also need to be able to tell other people about what they just learned. So they are both the students and the teachers at the same time. So this was very nice. It gave me the possibility of taking a couple of pictures of them, and as you could see, they were really fine on their own, and they completed the games, all of them, with no mistakes. They all did it very, very fine. And I was only there to help some of them sometimes if there was a technical problem or something. So it was really good. It was a very great experience, and I think they really enjoyed it also because yeah. মাহমুদের কাছে একটু ওর কথাটা একটু ব্যাখ্যা একটু বিস্তারিতভাবে শুনবো, যে যতদূর আমরা ভিডিওগুলো দেখে বুঝতে পারলাম যে বাচ্চারা মোবাইল ফোন নিয়ে দৌড়াদৌড়ি করছে, এবং ওর কথা থেকে বেরিয়ে আসলো যে এটা একটা মোবাইল অ্যাপস ম্যাথমেটিক্সের ওপর, এবং এটা জিপিএস বেস। একটু ব্যাখ্যা করবেন আপনি। এখানে আমাদের যে একটা মোবাইল অ্যাপস আছে, সেই মোবাইল অ্যাপসে আমরা দুইটা গেম সেট করি, এবং জিপিএসে যেটা কথা বললো, ওই স্কুলের যে লোকেশন ছিল, ওই লোকেশনের বাউন্ডারির মধ্যে আমাদের কিছু গিফট বাক্স ছিল। সে আমরা লোকেশনে বিভিন্ন স্পেসে আমরা গিফট বাক্স লিখে আসি। তো স্টুডেন্টদের যেটা করতে হতো যে পুরো লোকেশনে তাদেরকে ছুটে যেতে হতো, এবং তাদের ওই গিফট বাক্স থেকে কয়েন কালেক্ট করতে হতো। সো তারা যখন সব কয়েন কালেক্ট করতো, তখন তাদেরকে একটা উইনিং মার্ক ছিল, সেই উইনিং মার্ক তারা আর কি টাচ করতো। এটা ছিল প্রথম গেম। সেকেন্ড গেম হতেছে তাদের কিছু ম্যাথের ক্যালকুলেশন ছিল। তারা সেই গেমটা এরকম ছিল যে তারা যদি তাদেরকে এক্স্যাক্টলি 11 পয়েন্ট মিলাতে হবে, তারা বেশি কয়েনও কালেক্ট করতে পারবে না, আবার কম কয়েনও কালেক্ট করতে পারবে না। সো এটাও বিভিন্ন লোকেশনে ছিল। এটা করতে গিয়ে তাদেরও একটা অনেক লার্নিং হয়েছে, এবং মানে আমরা বাচ্চাদের ভিডিও গেম বা মোবাইল অ্যাপস বলতে যেটা বুঝি যে তারা এক জায়গায় বসে, আমরা বলি যে বাচ্চারা অলস হয়ে যাচ্ছে, বাচ্চারা খুব একটা জায়গায় স্টাক হয়ে থাকছে, এবং একটা জিপিএস করায় আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদেরকে ফিজিক্যালি মুভ করতে হচ্ছে, এবং এটা মানে কি বলবো, একটা আউটডোর গেমের মতোই, এবং একই সঙ্গে তারা শিখছে, এবং তাকে আসলে বুঝতে হচ্ছে যে আসলে এখন আমি নেক্সট যে কয়েনটা কালেক্ট করবো সেটা কোন জায়গায় আছে। সো এখানে তার নিজের ক্রিয়েটিভিটিটা খাটানোর একটা বিষয় আছে। একই সাথে বোধহয় ইনস্ট্রাকশনগুলো ইংরেজিতে দেয়া।
এক্স্যাক্টলি এই যে অ্যাপের অ্যাপের ইয়েতে তো তারা ওই হ্যাঁ। ভাষাটাও ওই শিখতে ওই পারছে। ভাষাটাও শিখতে পারছে। So Jonas, what's your next summer plan for Bangladesh? I would like to come back soon. So I'm planning to come back March and April to continue some of the great works we have been doing so far. I think we have been very successful, and I think this has something to do with the culture in Bangladesh also. All the people that I have met has been really inviting to us, and all of them would like to take part of what we are doing. And all of them, they have different talents, so they naturally take a position in the project where they can contribute as much as they like. And in this case, I would really like to say thanks to the school and to Amjad, the chairman, and to all the students and all the teachers, because they have created a culture where this is really nice. So in this case, I think this kind of culture is what is needed. And I would also like to take a bit of this optimism and a bit of this positivism back to Denmark also and say, take a look at Bangladesh, how really nice this culture is. Do something like this, because this is what matters. Like every person that is interested in the future, all of us, we would like to see the best future there is. All of us interested in that should also be interested in education, because it's with education that we can prototype the next thing. Like, what should we do next time? It's with education, and it's with the new generations that are coming. And I'm really optimistic about these things in Bangladesh, because what I've experienced is really rich and really powerful. আমি যদি ওর সাথে আর কি অ্যাড করি, আসলে এখন আমরা যে আমাদের লাস্ট যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এটা অনেক চমৎকার একটা এক্সপিরিয়েন্স, এবং এটা আমাদের আরও কাজের আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। আমি এখন আমরা যেটা প্ল্যান করছি, জন, জোনাস এবং রেনে তারা ডেনমার্কে কাজ করবে এটা নিয়ে। তারা সেখানে ভলান্টিয়ার সংগ্রহের কাজ করবে এবং তারা খুব অ্যাক্টিভলি কাজ করবে, যেহেতু এটার আমরা দেখেছি একটা পজিটিভ ফিডব্যাক আসে। এবং আপনারা বলছিলেন যে শিক্ষার বাইরে আপনার সংস্কৃতি বিনিময় নিয়ে কাজ করতে চান, কালচারাল এক্সচেঞ্জ। এক্স্যাক্টলি কালচারাল এক্সচেঞ্জের দিকে আপনাদের আগ্রহ কেন? আমাদের কাছে মনে হয়েছে যে একটা কালচারাল এক্সচেঞ্জ সবসময় গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং এই কালচারাল এক্সচেঞ্জটা যদি কালচারাল আন্ডারস্ট্যান্ডিংটা যদি স্কুল লেভেল থেকে গ্রো হয়, তাহলে এটা সবসময় ভালো। কারণ তখন পরবর্তীতে আমি যদি ডেনমার্কে হায়ার স্টাডি করতে যাই, তাহলে ডেনমার্কে হায়ার স্টাডি করার আগে আমি জেনে যাচ্ছি ওকে তাদের কালচারটা তাদেরকে কীভাবে সম্বন্ধ করতে হবে, এবং সেখানের এডুকেশন কারিকুলাম কীরকম, সেখানকার মানুষ কী পছন্দ করে। সো একই সাথে আর্থসামাজিক অবস্থাও কালচারাল আন্ডারস্ট্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। ওই জন্য আমরা কালচারাল এক্সচেঞ্জটাকে ফোকাস করছি। ডেনমার্কের লোকজন বাংলাদেশের কালচার বুঝে, মানে তারা কিভাবে উপকৃত হবে, এটা আমার ব্যক্তিগত খুব আগ্রহ জানার জন্য। আপনার কি মনে হয়? আমার মনে হয় ডেনমার্কের লোকজন আমাদের কালচার থেকে অনেক কিছু নিতে পারে, কারণ আমি জোনাসের সাথে আমার কথা হয়েছে, আমাদের এখানে আমাদের যে ফ্যামিলি বন্ডিংস, আমাদের যে রিলেশনশিপ, জোনাস অনেক বলেছে যে তোমাদের এখানে যে ফ্যামিলি বন্ডিংস আছে, দিস ইজ অ্যামেজিং। এটা আসলে আমাদের দেশে নাই, এটা যদি আমাদের দেশে থাকতো তাহলে হয়তো এটা খুবই ভালো হতো। আমাদের অনেক কিছু আছে, কিন্তু যদি ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং, ফ্যামিলি বন্ডিংসটা যদি স্ট্রং হয়, তাহলে আসলে দেখা যায় যে মানে এটা সোর্স অফ হ্যাপিনেস, এমনকি সেটাও সে বলেছে। সো আমার মনে হয় তারা এখান থেকেও আমাদের কাছ থেকে শিখতে পারে যে আসলে সামটাইমস মানে ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিংটা ম্যাটার্স। সো তাদের কাছে ডেফিনেটলি তারা অনেক কিছু শিখতে পারে আমাদের কালচার থেকে। Okay, I'll back to Jonas. Jonas, from your point of view, what is the most beautiful or amazing thing of Bangladesh? I think I would say the hospitality of the Bangladeshi people. We have met so many people, and all of them, they are inviting us to come and share dinner with them. They would like to buy us a cup of lalcha, for example. Lalcha. 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 And how many Bangla word or Bangla sentence do you know? Not so many. I can a few. I can ask people, "Kaman achen?" কেমন আছেন? Okay. And I can say small things like "Amanam Jonas, Ama Desh Denmark," small things like this. Yeah, I try to say that I'm a class 1 Bangladesh student. So maybe when I come here some more, and when I also learn a bit more of the Bangla language, I can interact some more. ওর জাস্ট এই পয়েন্টের সাথে একটু অ্যাড করে দেই, এখানে কিন্তু আমাদের প্রোগ্রামের আরেকটা অংশ ছিল যে হচ্ছে স্টুডেন্টরা কিন্তু তাদেরকে বাংলা শিখিয়েছে। তার মানে ওরা শুধু তাদের টিচার ছিল না, আমাদের ওই স্কুলের স্টুডেন্টরাও হইতেছে তাদের টিচার ছিল, তারা তাদেরকে বাংলা
শেখানোর চেষ্টা করেছে। আচ্ছা। এবং আমাদের অর্গানাইজেশনের ফিউচার প্ল্যান নিয়ে আমি একটু সংক্ষিপ্ত করে বলতে চাই। হ্যাঁ, আমাদের হাতে জাস্ট 2 মিনিট সময় আছে, বলুন। আমরা আমরা এখন চেষ্টা করতেছি বাংলাদেশেও কাজ করার, যেহেতু ওরা যদি ডেনমার্ক থেকে এসে কাজ করতে পারে তাহলে আমরা ডেফিনেটলি আমি চেষ্টা করতেছি কিছু ইয়াং ভলান্টিয়ার্স আমাদের অর্গানাইজেশনের সাথে ইনক্লুড করতে, যাতে করে আমরা ওই স্কুলে যেতে পারি এবং আমরা আরো মানে ওই স্কুলে বলতে কি ডেনমার্কের কোন স্কুলে? আমরা ওই দিনাজপুরের আচ্ছা। আমিনাবাড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুলে যেতে পারি, আমরা লাইভ স্কিল এডুকেশন দিতে পারি। সো আমাদের অনেকগুলো প্ল্যান আছে এখানে ন্যাশনাল লেভেলেও ভলান্টিয়ার রিক্রুটমেন্ট করার। এবং আমি আসলে গ্রেটফুল যে ওই স্কুলের প্রিন্সিপাল আমাদেরকে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছে এবং এবি ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আমজাদ হোসেন, উনি আমাদের এই পুরো প্রসেসটার মেন্টর হিসেবে ছিলেন। আমাদের যখনই যে কোনো প্রবলেম ছিল সেই প্রবলেমে উনি সহযোগিতা করেছেন, মানে বলতে পারেন যে আমাদের বাবার মতো কাজ করেছেন উনি। সো আমার মনে হয় আমরা তরুণরা, আমরা যেহেতু এখন যুব সংখ্যা গরিষ্ঠ, তো আমাদের তরুণদের আসলে একটা দায়িত্ব আছে আমাদের সমাজের প্রতি। সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এখন অনেক ভলান্টারি কার্যক্রম দেখি, কিন্তু সেটা আসলে ঢাকা শহরেই সীমাবদ্ধ। আমি বলবো যে অধিকাংশ ভলান্টারি অ্যাক্টিভিটিস ঢাকা শহরের মধ্যেই আছে। আমার মনে হয় এখন আমাদের ছড়িয়ে যাওয়া উচিত, প্রান্তে গ্রামে চলে যাওয়া উচিত, এবং রুট থেকে যদি ডেভেলপমেন্টটা আসে তাহলে এই ডেভেলপমেন্টটা আসলে একটা লং টার্ম ডেভেলপমেন্ট হিসেবে ইম্প্যাক্ট ফেলবে বলে আমার বিশ্বাস। সেই জায়গা থেকেই আমি আমাদের যুব ভাইদেরকে বলবো যে আসলে আমরা চলেন এই আন্দোলনটা ছড়িয়ে দিই আমাদের প্রত্যন্ত অঞ্চলে, এবং আন্দোলনের ফোকাসটা যদি আমরা করি এডুকেশন, তাহলে ডেফিনেটলি আমরা আমাদের এই বাংলাদেশকে একটা সুন্দর সফল ও সার্থক বাংলাদেশ হিসাবে দেখতে পাবো। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ হাসান and Jonas Stamp, thanks for coming Bangladesh, thanks for coming Young Night, and I will give you just 15 seconds to you. This is a national TV station, and if you want to say something to our country, to Bangladesh audience, young generation, you are allocated 15 seconds. I have 15 seconds. Well, then I would like to say thank you all for a very nice stay here. I hope to meet more of you, and I would like to say if some of the teachers is watching, or maybe Amjad is watching, I would like to say thank you for giving me a really nice experience. I have learned so much, and I hope that we can learn more from each other, and I'm looking very much forward to come back here. অসংখ্য ধন্যবাদ দুইজনকেই। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের ইয়াং নাইটের গল্প, যে বাংলাদেশি এক ভীষণ তরুণ এবং ডেনমার্ক থেকে আরেকজন তরুণ, তারা ছুটে এসে বাংলাদেশের দিনাজপুরের মতো একটা প্রত্যন্ত জায়গায় কাজ করছেন, এবং তারা বাচ্চাদেরকে একদম নতুন কিছু পদ্ধতি তাদের ক্লাসের ফাঁকে ইন্ট্রোডিউস করিয়ে তাদেরকে অগ্রসর করার চেষ্টা করছেন। এবং এইভাবে যখন বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরের তরুণরা যখন একই আত্মায় মিলিত হবেন এবং একই সূত্রে কাজ করবেন, একই লক্ষ্য নিয়ে কাজ করবেন, বাংলাদেশ বদলাতে বোধহয় বেশি সময় লাগবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।